ইরান ও ইসরায়েলের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে সেখানে কার্যত ইসরায়েলকে সমর্থন জানিয়েছে আমেরিকা, যেটা খুবই স্বাভাবিক। কারণ আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে একটা ন্যাচারাল ফ্রেন্ডশিপ রয়েছে বা তাদের মধ্যে একটা বোঝাপড়া রয়েছে খুব সুন্দর। এমনকি ইরান যদি তাদের উপর কোনো রকমভাবে হামলা চালায় তাহলে যোগ্য জবাব দেওয়া হবে বলেও ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্পের সেই হুঁশিয়ারিকে বোধহয় সেভাবে গুরুত্ব দেয়নি ইরান, আর সেই কারণেই ইসরায়েলে অবস্থিত আমেরিকার দূতাবাসে হামলা চালিয়েছে এই দেশটি। এ বিষয়ে সোমবার ইসরায়েলে আমেরিকার রাষ্ট্রদূত মাইক হাকাবি নিশ্চিত করেছেন যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জেরে ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাসের বা আমেরিকার দূতাবাসের কাঠামোগত ক্ষতি হয়েছে। যদিও আমেরিকান কর্মীদের মধ্যে কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে রাষ্ট্রদূত হাকাবি লিখেছেন, ইসরায়েলে আমাদের আমেরিকার দূতাবাস এবং কনসুলেট আজ আনুষ্ঠানিকভাবে বন্ধ থাকবে কারণ আশ্রয়স্থল এখনও প্রভাবিত। টেল আভিভে দূতাবাস শাখার কাছে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কিছু সামান্য ক্ষতি হয়েছে, তবে আমেরিকার কর্মীদের কোনো আঘাত লাগেনি। এখানে উল্লেখ্য, কোনো দূতাবাসে মূলত সেটি যে দেশের দূতাবাস সেই দেশেরই নিয়ম চলে। তাই আমেরিকার দূতাবাসে হামলাকে সরাসরিভাবে ট্রাম্প তথা আমেরিকাকেই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে বলে মনে করছেন অনেকে। দেখে নেওয়া যাক এ বিষয়ে। আমি কথা বলেছিলাম ভারতীয় সেনার প্রাক্তন কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে। তিনি এ প্রসঙ্গে ঠিক কি বলেছেন শুনবো তার বক্তব্য। দুদিন আগেই ডোনাল্ড ট্রাম্প ইউএস প্রেসিডেন্ট, তিনি একটা হুঁশিয়ারি দিয়েছিলেন। একটি তার সোশ্যাল ট্রুথ বলে যে প্ল্যাটফর্মটি রয়েছে সেখানে একটি টুইট করেছিলেন, একটি বক্তব্য রেখেছিলেন। টুইট না, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল তার নিজস্ব। সেখানে কি বলেছিলেন সেটা একবার দেখাই, তারপর আমরা আলোচনা এগিয়ে নিয়ে যেতে পারবো আরও বেশি করে। ডোনাল্ড ট্রাম্প বলছেন, যদি ইরান আমাদের উপর যে কোনো আকারে বা যে কোনোভাবে আক্রমণ করে তাহলে আমেরিকার সশস্ত্র বাহিনীর পূর্ণ শক্তি এবং ক্ষমতা তোমাদের উপর এমন পর্যায়ে নেমে আসবে যা আগে কখনো দেখা যায়নি। আমি চাইলে খুব সহজেই ইরান ও ইসরায়েলের মধ্যে একটি চুক্তি করিয়ে এই সংঘাতের অবসান ঘটাতে পারি। মানে তিনি মধ্যস্থতা করতে পারেন এমন একটা বক্তব্যও রেখে দিয়েছেন। এবারে আপনাদের দেখাবো ইউএস এম্বাসির একটি অংশ তেল আভিভে কীরকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার একটা সরকারি মাধ্যমে একটা টুইট সামনে এসেছে। সেই টুইটটাও একবার দেখাই, যেটা অফিসিয়াল একটা টুইট, যেটা বলা হচ্ছে তেল আভিভে একটি, এই দেখুন, আওয়ার US embassy in Israel and consulate will officially remain closed today as shelter in place still in effect. Some minor damage from concussions of Iranian missile hits near embassy branch in Tel Aviv. তেল আভিভে যে এম্বাসি, হ্যাঁ, ইউএস এম্বাসির যে একটি ব্রাঞ্চ রয়েছে সেটা কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে আমরা ম্যাপের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি টেল আভিভ ইসরায়েলের, সেখানে এই আমেরিকান দূতাবাসের একটি ব্রাঞ্চ অফিস সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে যে তাহলে এর পর কি হবে, মানে তাহলে কি এই কনফ্লিক্টটা মানে আরো বড় আকার ধারণ করবে, বিশ্বব্যাপী এটা ছড়িয়ে পড়বে? জায়গায় জায়গায় তেল আভিভে আমেরিকার দূতাবাসের দেখুন ইরানের যে হামলা, সেই হামলার ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। ইউএস প্রেসিডেন্ট যে হুঙ্কারটা দিয়ে রেখেছিলেন যে একটা আঁচড় আসলেও আমরা তাহলে ছেড়ে কথা বলবো না, তাহলে কি ইউএস প্রেসিডেন্ট এবারে সরাসরি যুদ্ধের একটা বার্তা দিতে চলেছেন? কি হতে চলেছে পরিস্থিতি, সেদিকেও আমরা নজর রাখবো। এবারে জিওপলিটিক্যালি এই বিষয়টা দেখা খুব জরুরি কর্নেল চৌধুরী। আমরা যদি মানে বিভিন্ন দেশের সম্পর্কের দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে যে আমেরিকা আর ইসরায়েল হচ্ছে ন্যাচারাল অ্যালাই, খুব ভালো বন্ধু। অন্যদিকে ভারতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক খুব ভালো। মানে ভারতের যদি দুজন ভালো বন্ধুর নাম বলা হয়, রাশিয়া এবং ইসরায়েল সর্বজন বিদিত। আমরা যদি দেখি যে ইরানের সঙ্গে ভারতের মোটামুটি একটা ভালো সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক। অন্যদিকে ইরান আবার পাকিস্তানের ওপর অনেক বেশি করে নির্ভরশীল হওয়ার কথা বলছে, পাকিস্তানের সঙ্গে ইরানের সম্পর্ক ভালো। আবার সেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো যেই পাকিস্তান আবার আমেরিকার কথায় উঠে বসে, আমেরিকার সঙ্গে তাদের সৌভ্রাতৃত্ব অনেক বেড়ে গিয়েছে। আবার আমরা যদি ব্রিক্সের দিকে তাকাই, যে ব্রিক্সে রাশিয়া, চায়না এবং ইন্ডিয়ার মতন তিনটে মহাশক্তিধর দেশ রয়েছে, খুব স্বাভাবিকভাবে যদি এই মুহূর্তে ইসরায়েলের বিরোধী কেউ হয় তাহলে রাশিয়া এবং চায়না ডেফিনেটলি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারত কি ব্রিক্সকে এড়িয়ে নিজের প্রিয় বন্ধু ইসরায়েলের সমর্থনে আসতে পারবে?
ঠিক এই জায়গায় দাঁড়িয়ে মানে আমি এই প্রশ্নটা করছি কারণ G7 সামিট, সেখানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। G7-এর যারা কান্ট্রি দেশগুলো যারা রয়েছে তাদের মধ্যেও একটা এর মধ্যে প্রতিক্রিয়া হবে। ভারতের অবস্থানটা কি হবে? ভারত আপাতত নিউট্রাল। আপনি যেটা বললেন, আমাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ইরানের আছে এবং আপনি জানেন ছাবাওয়ার পোর্ট যেটা ইরানে আছে তার বিশাল ইনভেস্টমেন্ট ভারত করেছে এবং ভারত বানিয়েছিল। কেন বানিয়েছিল? এই গোদার পোর্ট বালুচিস্তানে যেটা চীন দিচ্ছে তাকে কাউন্টার করার জন্য ভারত ছাবাওয়ার পোর্ট ইরানে ইনভেস্ট করেছে। সেখানে ভারতের এক ব্যবসায়ী ভারতের, সে আপনি বলবেন ইসরায়েলে হাইফা পোর্টে, হাইফা যে বন্দর ইসরায়েলে, সেখানে বহু কোটি টাকা ইনভেস্ট হচ্ছে। তো ভারত একটা নিউট্রাল, ভারত চায় উন্নতি, ভারত চায় প্রগতি, ভারত চায় পৃথিবীতে শান্তি। আমরা শান্তিপ্রিয় দেশ, আমরা চাই সবাই ভালো করে থাকুক। কিন্তু সেই জায়গা কোনো দেশের নিজের স্বার্থন্বেষীর জন্যে কেউ তেল দেখছে, কেউ দেখছে যে আমি যদি ওই তেলটা পেয়ে যাই আমার নেক্সট 10 বছর অথবা 40 বছর 50 বছর, যেটা ইরাকের ওপর একটা লড়াই হয়েছিল, যেখানে ওখানে ওয়েপেন আছে, বায়োলজিক্যাল ওয়েপেন আছে, কেমিক্যাল ওয়েপেন আছে, কিছুই পাওয়া যায়নি, কিন্তু ইরাককে ধ্বংস করে দেওয়া হয়েছিল। সেই জায়গায় একইভাবে বলছে ইরানের নিউক্লিয়ার ওয়েপেন আছে, কিন্তু ইরানের যারা লিডারশিপ তারা বলছে আমাদের কোনো নিউক্লিয়ার ওয়েপেন নেই, আমাদের দেশে আমাদের রাষ্ট্রে কিছু নেই। তো কার কথা বিশ্বাস করা হবে? প্রত্যেক লড়াই পেছনে একটা স্বার্থ থাকে। স্বপন, এখানে ইসরায়েলের স্বার্থ আছে, এখানে মার্কিন যুক্তরাষ্ট্র যদিও এখন সামনে আসেন, তার একটা স্বার্থ আছে। যদি স্বার্থ না থাকে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবে আসা উচিত যে এটাকে থামানো। আমি যেটা বললাম, যদি স্ট্রেট অফ হরমুজ অথবা যদি কালকে পার্সিয়ান গালফ বন্ধ করে দেয় ইরান, এই যত ইসলামিক দেশে তেল উৎপাদন হয় এই বিশ্বে আর যাবে না। সো এটা কার ক্ষতি হবে? ভারতের ক্ষতি হবে, যারা সবচেয়ে বেশি তেল নেয় চীনের ক্ষতি হবে, তুর্কির ক্ষতি হবে, ইউএস এর ক্ষতি হবে, রাশিয়ার ক্ষতি হবে। তো এই ক্ষতিটা কি আমরা দিতে পারি? দুদিন আগেই ডোনাল্ড ট্রাম্প ইউএস প্রেসিডেন্ট, অর্থাৎ এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে করে দেখা যাচ্ছে যে যদি উত্তেজনা প্রশমিত না হয়, এই যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে তীব্র উত্তেজনা, এটা যদি প্রশমিত না হয় তাহলে আগামী দিনে সারা বিশ্বের জন্য একটা বড় অস্বস্তির পরিস্থিতি তৈরি হচ্ছে। যেরকম কর্নেল চৌধুরী বললেন যে যদি ইরান পার্সিয়ান গালফ যদি বন্ধ করে দেয় তাহলে সারা মুসলিম বিশ্বের যে তেল, সেই তেল সারা বিশ্বের অন্যান্য দেশে যেরকমভাবে ডেলিভার হয় সেটা হওয়া বন্ধ হয়ে যাবে। আর খুব স্বাভাবিক, তেল বন্ধ হয়ে গেলে কিন্তু সব কিছু স্তব্ধ হয়ে যাবে। কি হতে চলেছে আগামী দিনের পরিস্থিতি, আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।